মেঘনার পাড়ে বসে ফৌজদার সোলাইমান খান সাহেবও এই চিন্তাই করছিলেন। এই বিপর্যয়ের ফলে যে তার মাকানের উপর একটা চরম মুসিবত আসবে এটা ভেবে তিনি পেরেশান হয়ে যাচ্ছিলেন। তবে এখানে তার একটা মস্ত বড় সান্ত্বনা ছিল যে দুশ্মনদের জুলুম তার লোকদের কাউকেও স্পর্শ করতে পারবে না, কারণ একটা স্থায়ী নির্দেশ ছাড়াও সোনারগাঁয়ে রওনা হওয়ার আগে তিনি তার মাকানের ও তার অনুগত সবাইকে এই নির্দেশ দিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা না করুন কোনো বিপর্যয় দেখা দিলে সবাই যেন সরাসরি সাতগাঁয়ে চলে যায় এবং শায়ক শাহ শফি হুজুরের শরণাপন্ন হয়। তাদের হেফাজত করার মতো অনেক উপযুক্ত স্থান ও শিষ্য মুরিদ শায়ক হুজুরের আছে। ফৌজদার সাহেব ভেবে দেখলেন এই বিপর্যয়ের খবরটা অবশ্যই তার লোকজনেরা ইতোমধ্যেই পেয়েছে এবং এই মোতাবেক সবাই তারা সাতগাঁয়ে চলে গেছে। এ নিয়ে ফৌজদার সাহেবের চিন্তা তেমন কিছু ছিল না। তার ভাবনা হলো তার বাড়িঘর ও বিষয়বৃত্ত তামামি এ কদর খান তছনছ করে ফেলবে বা ইতোমধ্যেই ফেলেছে। এই সময় এক খবর এলো ফৌজদার সাহেবের মাকানের সবাই সেই মাকানে এখনও আছেন, কেউ কোথাও যাননি। শোনামাত্রই ফৌজদার সাহেব আতঙ্কিত হয়ে উঠলেন। কদর খানের হাতে তাদের পরিণাম যে কি হবে তা তিনি চিন্তা করতে পারলেন না। কেন তারা তার নির্দেশ অমান্য করে ভুলুয়াতেই রয়ে গেল, নাকি আসলেই তারা পালানোর মওকা পেল না? এসব ভেবে অস্থির হয়ে উঠলেন তিনি। তার সর্বাধিক চিন্তা হলো কনকলতাকে নিয়ে। না জানি কি লানতই না নেমে এসেছে তার উপর। মেঘনার পাড়ে আসার পর শরীফ রেজাও একদম হাত গুটিয়েছিলেন না বা হাত পা ছেড়ে দিয়ে বিছানায় পড়েছিলেন না। ছদ্মবেশে ও আড়াল পথে হর হামেশায় তিনি নানা উদ্দেশ্যে নানা স্থানে ছুটোছুটি করছিলেন। ফৌজদার সাহেবের মাকান নিয়ে শরীফ রেজার কম ভাবনা ছিল না। কনকলতা যত দুর্ব্যবহারই করে থাকুক তার সাথে কনকলতার নিরাপত্তা নিয়ে তিনি কম উদ্বিগ্ন ছিলেন না। অন্যান্যদের নিরাপত্তার প্রশ্নও তাকে কম ভাবিয়ে তোলেনি বা ইনসান আলীকে নিয়েও তার ভাবনা চিন্তা কম ছিল না। কাজেই কদর খানের বাহিনীর তৎপরতা খানিকটা স্তিমিত হয়ে এলেই শরীফ রেজা মেঘনা পেরিয়ে এপারে চলে এলেন এবং সর্বপ্রথম ভুলুয়ার খবরে ছুটলেন। কয়েকদিন পর ভুলুয়া থেকে মেঘনার পাড়ে ফিরে এসে শরীফ রেজা যে বার্তা পেশ করলেন তা যেমনই বিস্ময়কর তেমনি তৃপ্তিদায়ক। ভুলুয়াটা গোটা এখন ইনসান আলীর দখলে এবং ফৌজদার সাহেবের মাকানসহ সেখানের সকলেই এখন ইনসান আলীর হেফাজতে। সোনারগাঁ দখল করার পরপরই কদর খানের নজর গেল ভুলুয়াই। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, লুট করলেন ভুলুয়া। ফখরুদ্দিনের লোকজন যে যেখানে আছে বেঁধে আনো সবাইকে। ফৌজদার সোলাইমান খান সাহেবের মাকানসহ তার বিষয় বৃত্ত তামামি বাজেয়াপ্ত করা হল। ইনসান আলীর এ সন্দেহ আগে থেকেই ছিল, সুতরাং কদর খানের এ নির্দেশের প্রেক্ষিতে তিনি কদর খানকে জানালেন ভুলুয়ার প্রশাসক এখন ফখরুদ্দিন সাহেব নন, প্রশাসক এখন তিনি। অতএব ভুলুয়ার প্রতি হুজুরের নির্দেশ অর্থহীন ও আত্মঘাতী নির্দেশ, কারণ বরাবরই তিনি সোনারগাঁ প্রশাসনের অনুগত ছিলেন, এখনও তাই আছেন। আজাদির ব্যাপারটা সবটুকুই শাহ ফখরুদ্দিন সাহেবের ব্যক্তিগত ব্যাপার। আজাদির কোনো ঢেউ বা ফখরুদ্দিন সাহেবের কোনো আত্মীয় স্বজনও এই ভুলুয়াতে নেই। এমত অবস্থায় ভুলুয়া লুট করা মানে নিজের ঘর নিজে লুট করা। কদর খান ইতোমধ্যে তার ঘরোয়া ব্যাপার নিয়ে অনেকখানি জড়িয়ে গিয়েছিলেন। অন্যদিকে নজর দেওয়ার ফুরসত বেশি ছিল না। কাজেই ইনসান আলীর বক্তব্যকে যুক্তিযুক্ত মনে করে তিনি এ নিয়ে আর মাথা ঘামাতে গেলেন না। ইনসান আলীকে ভুলুয়ার প্রশাসক নিযুক্ত করে তার প্রতি নির্দেশ দিলেন, ফৌজদার সোলাইমান খানের বিষয়বৃত্ত বাজেয়াপ্ত করো। সেই থেকেই বাজেয়াপ্ত করার নামে পাইক পেয়াদা নিয়োগ করে ইনসান আলী সাহেব ফৌজদার সাহেবের তামাম কিছু অধিকতর হেফাজত করে রেখেছেন এবং তার লোকজনের নিরাপত্তাও সুনিশ্চিত করেছেন। ইনসান আলী সাহেব এখন তদারক করার নামে মাঝে মধ্যে ফৌজদার সাহেবের মাকানে গিয়ে হাজির হন এবং দবির খাঁ ও মহিউদ্দিনের উৎসাহ দেওয়ার জন্যে সেখানে তিনি মাঝে মাঝে অবস্থান করেন। ফৌজদার সাহেব না থাকায় কনকলতা ফৌজদার সাহেবের মাকানে আর না এলেও ইনসান আলীর আতিথেয়তার বিঘ্ন কিছু ঘটে না। চাকর নফর নিয়ে পদ্ম রানী
তার মেহমানদারি করেন। ভুলুয়ায় গিয়ে শরীফ রেজা এ তথ্য সংগ্রহ করে এনেছেন। শরীফ রেজা ইনসান আলীকে প্রশ্ন করলেন। ইনসান আলী বলেছেন, এছাড়া উপায় কিছু ছিল না উস্তাদ। সাময়িকভাবে কিছুদিন কদর খানের প্রতি আনুগত্য প্রকাশ না করলে কোনো দিকেই তাল সামলানো যেত না। বিশেষ করে শাহ সাহেবের তো ব্যক্তিগত কোনো কিছু এই ভুলুয়াতে আর নেই। আপনাদের ওদিকটা অর্থাৎ জনাব খান সাহেবের তামাম কিছু মিসমার হয়ে যেত। এভাবে চলে বর্তমানে ধকলটা সামলিয়ে নেওয়া যাক, পরবর্তীতে চিন্তাভাবনা পরেই করা যাবে। শরীফ রেজার রসিকতার জবাব দিতে ইনসান আলী ফের বলেছেন, না উস্তাদ, মিথ্যা তো কিছু বলিনি। সত্যিই তো আমি সোনারগাঁয়ের প্রশাসনের অনুগত লোক। আমি তো কথা বলিনি যে দিল্লির অধীন সোনারগাঁয়ের অনুগত লোক আমি। সুলতানের অধীন সোনারগাঁয়ের অনুগত লোক নই। আমি বলেছি আমি সোনারগাঁয়ের প্রশাসনের অনুগত লোক। ওদিকে আবার আসলেই তো আমি দিল্লির সুলতানের কর্মচারী। বাঙ্গালার সুলতানের কর্মচারী দুদিন পরে হতে দোষ কি? বাঙ্গালা মুলুককে আজাদ শুধু বাইরে থেকেই করবেন, লাড্ডু মিয়াদের মতো ভেতর থেকে করবেন না। শরীফ রেজা তারিফ করে বলেছেন, সাব্বাস। ভুলুয়া থেকে এসব তথ্য সংগ্রহ করে এনে শরীফ রেজা খান সাহেবকে শোনালেন। শুনে ফৌজদার সোলাইমান খান লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস টানলেন। এদিকে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের রণপ্রস্তুতি যতই জোরদার হতে লাগল, ওদিকে সোনারগাঁয়ে কদর খানের ঘরোয়া জটিলতা ততই বৃদ্ধি পেতে লাগল। সোনারগাঁ দখল করার পরই সোনারগাঁয়ের কোষাগারে সঞ্চিত প্রভূত ধনরত্ন, সোনারগাঁয়ের তামাম সম্পদ কদর খানের হস্তগত হল। এছাড়াও বাহরাম খাঁ ও সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ পরিত্যক্ত প্রভূত সম্পদ এবং অসংখ্য হাতি ঘোড়ারও মালিক হলেন। কয়দিন ধরে গুছিয়ে তামাম ধন সম্পদ কদর খান নিজ ভাণ্ডারে তুললেন এবং হাতি ঘোড়া সমস্তই নিজের দখলে নিলেন। সরকারি বা অন্য কারো মালিকানা এসবের উপর রাখলেন না, নিজেই মালিক হলেন। কয়েকটা দিন কেটে গেল। এরপরেই শুরু হলো গুঞ্জরণ। কদর খানের সেনা সৈন্য ও সঙ্গীদের ধারণা ছিল যে তারা সবাই মিলে যে গনিমত অর্থাৎ বিজয়লব্ধ ধন সম্পদ সংগ্রহ করলেন কয়েকদিন ধরে, তুল্যাংশে এর হিস্সা সবাই তারা পাবেন। কিন্তু যখন তারা দেখলেন কদর খান একাই সমস্ত ধন সম্পদ আত্মসাৎ করে ফেলেছেন, কাউকে তার যাররা মাত্র ভাগ অংশ দিচ্ছেন না, তখন তাদের মধ্যে গুঞ্জরণ শুরু হলো। প্রথম দিকে অনেকেরই আবার এ ধারণাও হয়েছিল যে হয়তো কদর খান তামাম সম্পদ দিল্লিতে সম্রাটের কাছে পাঠানোর জন্য একত্র করেছেন নিয়ে গিয়ে। কিন্তু আসলেই যখন কোনো প্রকার হিসেব নিকেশ না রেখে সম্পূর্ণ সম্পদ সকলের নজর থেকে সরিয়ে নিলেন কদর খান এবং আত্মসাৎ করে ফেললেন, হাতি ঘোড়া তামামি তার ব্যক্তিগত সম্পদ বলে দাবি করতে লাগলেন, তখনই পরিস্থিতিটা জটিল হয়ে উঠল। প্রথমে গুঞ্জরণ এবং পরে গুঞ্জরণ থেকে এ নিয়ে চরম অসন্তোষ আর বিপুল হইচই শুরু হলো। তবুও কদর খানের মধ্যে কোনো প্রতিক্রিয়া শুরু হলো না বা তার টনক আদৌ নড়ল না। এ অঢেল অর্থাদি আর ধন সম্পদ দেখে তিনি একদম আওয়ারা হয়ে গেলেন এবং এর কণামাত্র অন্য কাউকে না দিয়ে নিজে সব গ্রাস করার অন্ধ নেশায় মরিয়া হয়ে উঠলেন। পরিস্থিতি যখন অত্যন্ত প্রকট আকার ধারণ করল, তখন হিসেব রক্ষক হুসামউদ্দিন আবু রেজা সেনা সৈন্যদের চাপে পড়ে কদর খানের কাছে এসে বললেন, আমি গনিমতের কথা বলছি জনাব, মানে ওই বিজয়লব্ধ ধন সম্পদের মোটামুটি একটা হিসেব থাকার দরকার। অন্তত হিসেব একটা সবার সামনে তুলে ধরতে পারলেও তাদের তুষ্ট রাখা যেত। শুনেই কদর খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুষ্ট? সোনারগাঁয়ের শাসনকর্তা কে? কে ওই লখনৌতির শাসনকর্তা? হুসামউদ্দিন বললেন, কেন হুজুর, আপনি? তাহলে কোন সাহসে আপনি সবাইকে তুষ্ট রাখার পরামর্শ দিতে এসেছেন আমাকে? জনাব, সবাইকে তুষ্ট রাখবো আমি, না ওই সব গোলামের বাচ্চা গোলামেরাই তুষ্ট রাখবে আমাকে? আমার জান আর নকরিটা তাদের হাতে, না তাদের জান আর নকরিটাই আমার হাতে? কিন্তু চাবুক লাগান, হইচই যে করবে তার পিঠে শক্ত করে চাবুক লাগান, সব আপসে আপ ঠান্ডা হয়ে যাবে। তবু হুসামউদ্দিন সবিনয়ে বললেন, না জনাব, এতটা জিদ ধরা ঠিক নয়, ঠিক হবে না। এটা গনিমতের উপর সকলেরই হক আছে, এর হিস্সা সকলেরই প্রাপ্য। আর না হোক ওই বিপুল সম্পদের কিছু অংশ সবার মধ্যে বিলি বন্টন করে দিন, ফ্যাসাদটা চুকে যাক। আর যদি তা না করেন,
তাহলে ওই ধন সম্পদ সম্রাটের কাছে পাঠিয়ে দিন। এত সম্পদ কাছে রাখা ঠিক নয়। এত সম্পদ নিজের দখলে রাখলে তার পরিণাম বড় খারাপ হবে জনাব। কদর খানের দু চোখ দপ করে জ্বলে উঠল। তিনি কুপিত কণ্ঠে বললেন, পরিণাম খারাপ হবে? কি বলতে চান আপনি? হোসামুদ্দিন ভয়ে ভয়ে বললেন, সেপাইরা বিদ্রোহ করতে পারে হুজুর। পুনরায় গর্জে উঠলেন কদর খান, খামোশ। জনাব, বিদ্রোহ? এখনো বিদ্রোহ করার খোয়াব দেখে বেটারা? গিয়াসউদ্দিন বাহাদুর, ফখরুদ্দিন মোবারক, এদের হালত দেখেও এলেম হয়নি বেকুফদের? না মানে কত বাঘ সিংহ পড়ে মরল, আর এসব নেড়ি কুকুরেরা? হুজুর, কুকুর মাফিক কোতকাহাকান বিদ্রোহের খোয়াব তাদের দরওয়াজা ভেঙে পালিয়ে যাবে। কিন্তু বটে, আপনার নসিহতটা চাইনি আমি। আপনি কেন এভাবে বিরক্ত করছেন আমাকে? যান, বেরিয়ে যান। তবু হুজুর, আহ, নিকালো, আব্ভি নিকালো। যার পর ন্যায় অপমান করে হুসামুদ্দিন আবু রেজাকে তাড়িয়ে দিলেন কদর খান। হুসামুদ্দিনের ব্যর্থ হয়ে ফিরে আসার সাথে সাথে সোনারগাঁয়ের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠল। নিজেদের সংযত রাখতে না পেরে কয়েকজন সেপাই ক্রোধ ভরে সেনাবাহিনীর ছাউনি থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলো এবং কদর খানের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ ছড়াতে লাগল। কদর খানও তৈরি ছিলেন এর জন্যে। তিনি সঙ্গে সঙ্গে এদের কতল করার হুকুম দিলেন। কদর খানের মনোরঞ্জনে কিছু সুবিধাবাদী ও স্বার্থপর সেপাই তৎক্ষণাৎ সে হুকুম কার্যকর করল। ফলে বদনসিব কয়েকজন সেপাইয়ের খণ্ডিত লাশ প্রকাশ্য রাজপথে গড়াগড়ি যেতে লাগল। এ দৃশ্য দেখা মাত্রই সেপাই ছাউনির অধিকাংশ সেপাইদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা বিদ্রোহ করার উদ্দেশ্যে হাতিয়ার হাতে তৈয়ার হয়ে গেল এবং ছোটাছুটি করে সবাইকে একত্র করতে লাগল। কিন্তু কদর খানের কথাই ঠিক, তাদের এই বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার কাউকে পাওয়া গেল না। দিলে যার যত জ্বালাই থাকুক, কোনো সালার, সহকারী সালার বা এমনকি একজন ফৌজদারও এই উৎক্ষিপ্ত সেপাইদের নেতৃত্ব দিতে এলেন না। তারা ভেবে দেখলেন, উত্তেজনার বশে এই হটকারিতায় যাওয়ার অর্থ মৌতকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। কদর খান যদি স্রেফ কদর খান হতেন তাহলে এ নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্বই ছিল না। কিন্তু কদর খান স্রেফ কদর খান নন, তার পেছনে গোটা বাঙ্গালার শক্তি আছে। সর্বোপরি দিল্লির ফৌজ ও দিল্লির সুলতান আছেন। সবাই তারা বিদ্রোহ দমনে ছুটে আসবেন। কাজেই সাময়িকভাবে সাফল্য কিছু এলেও শেষ রক্ষে হবে না। শেষ পর্যন্ত তামাম বাঙ্গালা মুলুক ও দিল্লি মুলুকের কোথাও আত্মগোপনের স্থানটুকু তাদের কারও থাকবে না। সমস্ত দিক বিশদভাবে চিন্তা করে দেখে ওই সেপাইদের নেতৃত্বদানে কেউ রাজি হলেন না। ফলে নিদারুণ মর্মদাহ দিলে চেপে নিয়ে ওই তৈরি হওয়া সেপাইরা ফের নিষ্ক্রিয় হয়ে গেল। নেতৃত্বহীন বিদ্রোহ অর্থহীন বোধে হাতিয়ার নামিয়ে রেখে নিজেদের বাহু তারা নিজেরাই কামড়িয়ে ক্ষতবিক্ষত করতে লাগল। কিন্তু এ দুনিয়ায় কিছুই যায় না ফেলা। সেপাইদের এই মর্মপীড়া একেবারে নিরর্থক হয়ে গেল না। এই পরিস্থিতিতে কাজে লাগাতে তৎক্ষণাৎ এগিয়ে এলেন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের লোকেরা। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা এই সময়ে সোনারগাঁয়ে ছিলেন তারা এবং সুলতানের গোয়েন্দা বাহিনীর লোকরা এই বিক্ষুব্ধ সেপাইদের সাথে যোগাযোগ স্থাপন করলেন এবং তাদের হাত করতে লাগলেন। সুলতানের পক্ষে যোগ দিলে শুধু নেতৃত্ব লাভে প্রতিশোধ নেয় নয়, সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ তাদের প্রত্যেককে যথাযথ পদে নিয়োগ দান করবেন এবং যথাসম্ভব অর্থনৈতিক সুবিধা দানে তাদের পুনর্বাসন করবেন জেনে অল্প কথায় কদর খানের বাহিনীর বিপুল সংখ্যক সেপাই ফখরুদ্দিন মোবারক শাহের পক্ষে যোগ দিতে রাজি হয়ে গেলেন এবং সুলতানকে অতি সত্বর সোনারগাঁ আক্রমণ করার আহ্বান জানাতে লাগলেন। ওদিকে আবার সেপাই সেনা ছাড়াও কদর খানের দুর্ব্যবহারে বেসামরিক কর্মকর্তাদেরও অনেকে অতিষ্ঠ হয়ে উঠলেন এবং সোনারগাঁয়ের অধিবাসীরা চরম অসন্তোষ বিরাজ করতে লাগল তাদের মধ্যে। এই দুঃশাসনের নিরসন মানুষে সকলে উদ্গ্রীব হয়ে উঠলেন। সুলতানের গোয়েন্দারা সোনারগাঁয়ের এই সার্বিক পরিস্থিতি সম্বন্ধে সুলতানকে হর অক্ত অবহিত রাখতে লাগলেন। সময় প্রায় পোক্ত হয়ে এলো। ইতোমধ্যেই চলে এলো বর্ষাকাল। হু হু করে ছুটে এলো পানি। সুলতান মোবারক শাহ নসিব গুণে সেবারের বন্যাটাও ছিল এক ভয়ঙ্কর বন্যা। সোনারগাঁয়ের শহরটুকু বাদে চারপাশে তামাম এলাকা প্লাবিত হয়ে গেল। চারদিকে কেবলই পানি আর পানি। ভয়ানক খাদ্যাভাবে এ অধিক বন্যার কারণে
বিমার আক্রান্ত হয়ে কদর খানের অসংখ্য ওই হাতি ঘোড়া অচল অথর্ব হয়ে গেল এবং দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। এ সুযোগে ছুটে এলেন ফখরুদ্দিন মোবারক শাহ, সঙ্গে তার সেনাসৈন্য ও বিরাট এক নৌবহর। সসৈন্যে এসে তিনি বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন সোনারগাঁয়ের উপর। সুলতান এসে আক্রমণ করার সাথে সাথে মুষ্টিমেয় কিছু সেনা কদর খানের ফৌজের সিংহভাগই সুলতানের পক্ষ অবলম্বন করল। পরিস্থিতি বিলকুলই সুলতানের পক্ষে এবং কদর খানের বিপক্ষে চলে গেল। এতে করে লড়াই আদৌ দীর্ঘস্থায়ী হল না। লড়াইটা শুরু হওয়ার পরপরই কদর খানের সেপাইরা কদর খানকে ঘিরে ধরে ওই ময়দানেই তাকে হত্যা করল। কদর খানকে নিহত হতে দেখেই কদর খানের পক্ষ অবলম্বনকারী ও মুষ্টিমেয় লোক লস্করের অধিকাংশই তৎক্ষণাৎ পালিয়ে লখনৌতির দিকে ছুটল, আর বাদবাকি বিশেষ করে ওই সুবিধাবাদী স্বার্থপর ঘাতক সেপাই সেনাদের কদর খানের সেপাইরা খুঁজে খুঁজে হত্যা করল। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এবার অত্যন্ত সহজে ও অল্পক্ষণে নিরঙ্কুশভাবে বিজয়ী হলেন। পুনরায় সুলতান গিয়ে সোনারগাঁয়ের মসনদে উঠলেন। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের এই দুসরাবার মসনদ দখল কায়েমি দখল হল। সাতগাঁয়ে শাসনকর্তা ইজুদ্দিন ইয়াহিয়া আগেই নিহত হয়েছিলেন। লখনৌতির শাসনকর্তা কদর খানও নিহত হলেন। এবার সুলতান ফখরুদ্দিন মোবারক শাহকে বাধা দেওয়ার মতো আর কোনো শক্তি আপাতত এই বাঙ্গালা মুলুকে রইল না। ওদিকে আবার দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকও অভ্যন্তরীণ নানা সমস্যা ও তার অন্যান্য নানা প্রদেশের বিদ্রোহ বিপ্লব নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে শুধু এই মুহূর্তে নয়, তিনি আর তার জিন্দেগিতেও বাঙ্গালা মুলুকের দিকে নজর দিতে পারলেন না। ফলে ফখরুদ্দিন মোবারক শাহের সোনারগাঁয়ের সালতানাত কায়েমি হয়ে গেল। মসনদ দখল করার পরই সুলতান মোবারক শাহ তার ওয়াদা রক্ষা করলেন। তার পক্ষে যোগদানকারী কদর খানের লোক লস্করদের উপযুক্ত পদ, অর্থনৈতিক সুবিধা দানে পুনর্বাসন করে তিনি তাদের সকলকে শ্রদ্ধাভাজন হলেন। অতঃপর সুলতান সোনারগাঁয়ের অধীনস্থ সমগ্র এলাকার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা ও সোনারগাঁয়ের প্রশাসনকে মজবুত করার কাজে মনোনিবেশ করলেন। এই ফাঁকে ফৌজদার সুলাইমান খান সাহেব একবার শরীফ রেজা সহকারে মাকানের দিকে ছুটলেন। ফৌজদার সাহেব সরাসরি নিজ মাকানে চলে গেলেন, কিন্তু শরীফ রেজা তা না গিয়ে মাঝপথে রাস্তা বদল করলেন এবং ইনসান আলীর সাথে কিছু প্রয়োজনে অজুহাতে ভুলুয়ার সদরে এসে ইনসান আলীর মেহমান হয়ে রইলেন। বস্তুত কনকলতা সৃষ্ট ওই দুর্বিসহ পরিবেশে শরীফ রেজার যাওয়ার আর আগ্রহ হল না। বান্দা মুখলিস নিহত। কিছুদিন সকলের নিরিবিলি আর নিশ্চিন্তে কাটার পরই এলো এই দুঃসংবাদ। বান্দা মুখলিসের মৃত্যু সংবাদ বায়ুর বেগে ছুটে এলো সোনারগাঁয়ে এবং সেখান থেকে ভুলুয়ায় পৌঁছল। বান্দা মুখলিসের মৃত্যুর মূল কারণ আল্লাহ তাআলার ইচ্ছা, উপলক্ষ অতি উৎসাহ। এই অতি উৎসাহ খানিকটা বান্দা মুখলিসের নিজের, খানিকটা সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের। সোনারগাঁয়ের ওই দুসরাবার সহজলভ্য বিজয়ী এই অতি উৎসাহের উৎস। বাঙ্গালা মুলুকে কোথাও আর উল্লেখযোগ্য কোনো শক্তি নেই দেখে অতি সত্বর গোটা বাঙ্গালা মুলুক দখল করার অদম্য এক আগ্রহ জাগে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের দিলে। এ আগ্রহের বশবর্তী হয়ে শরীফ রেজা ও ফৌজদার সাহেব সোনারগাঁয়ে ফিরে না আসতেই তিনি জাফর আলীকে চাটগাঁয়ে পাঠিয়ে দিলেন আউলিয়া কদল খান গাজী ও বদর আলমের সাথে সোনারগাঁয়ের পূর্বাঞ্চল ও চাটিগাঁয়ে অভিযান পরিচালনার ব্যাপারে যোগাযোগ স্থাপন করতে। জাফর আলীকে পাঠিয়ে দিয়ে তিনি বান্দা মুখলিসের সাথে সাদগাঁ ও লখনৌতির প্রশ্ন নিয়ে বসলেন। তারা আলোচনা করে দেখলেন ইজুদ্দিন ইয়াহিয়া ও কদর খানের মৃত্যুর পর সাদগাঁ ও লখনৌতি এখন একদম এতিম, মসনদগুলো শূন্য। এই মুহূর্তে যে কেউ গিয়ে হুঙ্কার দিয়ে পড়লে এ দুই প্রদেশ তার অধীনে চলে আসবে। বিশেষ করে কদর খানের মৃত্যুটা অতি হাল আমলে ঘটায় লখনৌতির অবস্থায় এখন দুইয়ের মধ্যে অধিক নাজুক। লখনৌতি বা গৌড়ের মতো একটা শক্ত প্রদেশ জয় করতে হলে এই অক্তি আসল এবং একমাত্র অক্ত। এই ধারণার বশবর্তী হয়ে উঠলে দাঁড়ালেন বান্দা মুখলিস। তিনি সুলতানের আদেশ চাইলেন লখনৌতি ফৌজ চালনা করার জন্যে। সুলতান অবশ্য এ মুহূর্তে ইতস্তত করলেন খানিক। তিনি চাইলেন ফৌজদার সাহেব ও শরীফ রেজা উভয়কে বা নিদেন পক্ষে শরীফ রেজাকে সংবাদ দিয়ে আনা হোক এবং তাকে নিয়ে বান্দা মুখলিস লখনৌতি জয়ে যাত্রা করুক। কিন্তু বান্দা মুখলিস তর সইতে পারলেন না। তিনি বললেন,
লখনৌতির ব্যাপারে একাই তিনি যথেষ্ট। এর জন্যে শরীফ রেজাদের ডেকে আনা নিষ্প্রয়োজন। যখন কোনো ব্যাপক লড়াইয়ে যাত্রা করবেন তারা, পূর্বাঞ্চল বা চাটিকা যখন জয় করতে বেরোবেন, তখন তাদের অবশ্যই সঙ্গে নিতে হবে। এখন এই ডাকাডাকি তিনি অহেতুক সময় নষ্ট না করে জলদি জলদি বেরিয়ে পড়া বেহতার। এমনিতে অনেক বিলম্ব হয়ে গেছে, আরও বিলম্ব হলে ওদিকে সবাই সামাল হয়ে যাবে। চাই কি দিল্লি থেকে ইতোমধ্যেই কোনো নয়া শাসক এসে চেপে বসবে লখনৌতির আসনে? বান্দা মুখলিসের এই যুক্তি ও আগ্রহের মুখে সুলতান আর প্রশ্ন তুলতে গেলেন না, বরং খানিক বাহবা দিয়ে বান্দা মুখলিসকে তার ফৌজ সহ লখনৌতি জয় পাঠালেন। বান্দা মুখলিসের এই যুক্তি আর আগ্রহের পেছনে তার যে মতলবটা ছিল তা হল, লখনৌতির ময়দান এখন ফাঁকা ময়দান। এই ফাঁকা ময়দানে ফৌজ চালিয়ে লখনৌতি জয়ের কৃতিত্বটা একাই তিনি নেবেন, এই গৌরবের হিস্সাটা আর অন্য কাউকেই দেবেন না। সেই কারণেই স্থানীয় আরও কিছু সেপাই সালার সঙ্গে নেয়ার ব্যাপারে সুলতানের শেষ নসিহতটাও মানলেন না। নিজের ফৌজ নিয়ে তিনি একাই বেরিয়ে গেলেন। কিন্তু বদনসিব, লখনৌতির যে তথ্য তাদের কাছে ছিল, সময়ের ব্যবধানে সে তথ্য পাল্টে যাওয়ায় এবং যোগাযোগের বিভ্রাটে নয়া তথ্য না পাওয়ায় বান্দা মুখলিসের হিসাবটা বিলকুলই গড়বড় হয়ে গেল। কদর খানের মৃত্যুর পর লখনৌতির মসনদ ফাঁকা হয় ঠিকই, ফাঁকাও থাকে কয়েকদিন, কিন্তু দীর্ঘদিন ফাঁকা থাকে না। সম্রাট কর্তৃক নিয়োজিত কোনো শাসনকর্তায় দিল্লি থেকে আসেননি, বা দিল্লির সুলতান বাঙ্গালা মুলুকের কাউকেও শাসক পদে নিয়োগদান করেননি, এ তথ্যও ঠিক। তবে লখনৌতির মসনদ প্রথম দিকের কয়েকটা দিন ছাড়া মোটেই ফাঁকা থাকেনি। লখনৌতিতে অবস্থিত কদর খানের সেনাপতি আলী মুবারক স্বীয় প্রভুর মৃত্যু সংবাদ পেয়ে তৎপর হয়ে ওঠেন। ফাঁকা তখ্তে কে বসবে, না নিজেই উঠে বসবেন তিনি, এমন একটু চিন্তাভাবনা করে আলী মুবারক আনুগত্যের ভনিতার ছলে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের কাছে দ্রুত গতিতে কদর খানের মৃত্যু সংবাদ সহ লখনৌতির নয়া শাসক নিযুক্তির প্রার্থনা পাঠান। পত্র পেয়ে মালিক ইউসুফ নামের এক ব্যক্তিকে দিল্লির সুলতান নিয়োগ দানও করেন, কিন্তু বাঙ্গালা মুলুকে রওনা হওয়ার পথে মালিক ইউসুফ ইন্তেকাল করেন। অতপর আর কোনো শাসককে দিল্লি থেকে না আসতে দেখে এবং দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে নানা সমস্যায় জর্জরিত দেখে কালবিলম্ব না করে আলী মুবারক নিজেই লখনৌতির তখ্তে উঠে বসেন। তখ্তে উঠে বসে তিনি শাহ ফখরুদ্দিনের অনুকরণে নিজেকে লখনৌতির স্বাধীন সুলতান রূপে ঘোষণা দান করে সুলতান আলাউদ্দিন আলী শাহ নাম ধারণ করেন। এইভাবে একই সময়ে এক মুলুকে দুই রাজের উৎপত্তি ও দুই সুলতানের আবির্ভাব ঘটে। সোনারগাঁয়ে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ, লখনৌতি বা গৌড়ে সুলতান আলাউদ্দিন আলী শাহ। বাঙ্গালা মুলুকের দুই জায়গায় দুই পতাকা উঠতে থাকে। মসনদ দখল করে ফখরুদ্দিন মুবারক শাহ নজর দেন রাজ্য বিস্তারের দিকে। আলী মুবারক ওরফে আলাউদ্দিন আলী শাহ নজর দেন রাজ্য রক্ষার দিকে। আলাউদ্দিন আলী শাহর দিলে এই শঙ্কায় বিদ্যমান ছিল যে সোনারগাঁয়ের ব্যাপার নিয়ে দিল্লির সুলতান তেমন কোনো সাড়া শব্দ না করলেও লখনৌতির ব্যাপারে তিনি আদৌ নীরব থাকবেন না। লখনৌতি বা গৌড় বাংলা মুলুকের আদিপীঠ ও প্রাণকেন্দ্র। দিল্লির অধিকার থেকে সেই লখনৌতির বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানেই বাঙ্গালা মুলুকের বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অতএব যত বিপত্তি থাক তার, লখনৌতি পুনরুদ্ধারে দিল্লির সুলতান আসবেনই মহাক্রোশে। তাই মসনদ দখল করার পরেই আলাউদ্দিন আলী শাহ প্রথমেই তার সেনাবাহিনীর সংস্কার সাধন করেন এবং সেনাবাহিনীকে শক্তিশালী করে নিয়ে বহিরাক্রমণ প্রতিহত করার সুদৃঢ় মানসিকতার অপেক্ষা করতে থাকেন। সেই সাথে বহিঃশত্রুর গতিবিধির সম্বন্ধে পূর্বাহ্নেই অবহিত হওয়ার মানসে একটা সুদক্ষ গোয়েন্দা দল লখনৌতির চারদিকে ছড়িয়ে দিয়ে রাখেন। এবং প্রকার ব্যবস্থাদি তিনি এত ক্ষিপ্র গতিতে সুসম্পন্ন করেন যে অনেকেই এত কম সময়ে এত বেশি অগ্রগতি কল্পনা করতেও পারেন না। চারদিকেই গুপ্তচর নিয়োগ করা থাকলেও দিল্লির দিকে আলী শাহর নজর ছিল তীক্ষ্ণ। যে কোনো সময় দিল্লি থেকে হামলা এসে পড়বে, এই ছিল আলী শাহর ধারণা। কিন্তু দিল্লি থেকে কোনো হামলা এলো না। বাঙ্গালা হামলা এলো সোনারগাঁ থেকে। লখনৌতির পূর্ব সীমান্তে নিয়োজিত তার কয়েকজন গুপ্তচর পড়ি ছুটে এসে খবর দিল হামলা আসছে। তবে দিল্লি থেকে নয়, হামলা আসছে সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহর তরফ থেকে।
বান্দা মুখলিস নামে সোনারগাঁয়ের জনৈক সেনাপতি সসৈন্যে লখনৌতি সীমান্তের প্রায় কাছাকাছি এসে গেছে। হামলাকারী সেনা সৈন্যের সংখ্যা, আগমনের পথ, সীমান্ত থেকে দূরত্ব, হাতিঘোড়ার পরিমাণ ইত্যাদি বিষয়ে গুপ্তচরদের নিকট থেকে সবিস্তারে জেনে নিলেন আলী শাহ। অতঃপর সসৈন্যে প্রস্তুত হয়ে এসে লখনৌতির পূর্ব সীমান্তে এক কায়দা মতো জায়গায় তিনি ওত পেতে রইলেন। অতি উৎসাহী বান্দা মুখলিস কোনো খবর না রেখে এবং ফাঁকা ময়দানে বীরত্ব জাহিরের পুলকে নৃত্যের তালে এসে এই ফাঁকের মধ্যে ঢুকলেন। ব্যাস, সঙ্গে সঙ্গে বিপর্যয়। ছাগের উপর বাঘ লাফিয়ে পড়ার মতো বান্দা মুখলিসের ফৌজের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ল আলী শাহর সিপাই সেনা। আকস্মিক এই হামলায় বান্দা মুখলিস দিশেহারা হয়ে গেলেন। অপ্রস্তুত সিপাই সৈন্য নিয়ে বেসামাল অবস্থায় ওই তৈরি বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে অল্পক্ষণে নিহত হলেন বান্দা মুখলিস। তিনি নিহত হওয়ার সাথে সাথেই সিপাইরা রণভঙ্গ দিয়ে পালিয়ে এলো সোনারগাঁয়ে। সোনারগাঁ থেকে এই খবর এলো ভুলুয়ায়, অথচ এর মাত্র প্রহরখানেক আগেই কেবল শরীফ রেজা জানতে পেরেছেন লখনৌতিতে এখন আর এক স্বাধীন মুলুক। দিল্লির গোলামি ছেড়ে দিয়ে কদর খানের সেনাপতি ও হাজি ইলিয়াসের দুধ ভাই আলী মোবারক আলাউদ্দিন শাহ নাম ধারণ করে লখনৌতির ফাঁকা তখতে বসেছেন এবং স্বাধীনতা ঘোষণা করে লখনৌতির আসমানে স্বাধীন নিশান তুলেছেন। অন্য কথায়, সাধক মখদুম জালালউদ্দিন তাবরিজি খোয়াবে তাকে একটা রাজ্যের অধিপতি হওয়ার যে বাঙ্গালা মুলুকে আসতে বলেছিলেন, আলী মোবারক সে খোয়াবটাকে বাস্তব রূপ দিয়েছেন। অবশ্য লখনৌতির এই স্বাধীনতার খবরটা শরীফ রেজার কাছে অনেক দেরিতে এসে পৌঁছেছে। লখনৌতির নূর হোসেন এবং বরকতুল্লাহ সাহেবরা শরীফ রেজাকে দেওয়ার জন্য এ খবর সাদগাঁয়ে পাঠান। সাদগাঁয়ের শায়খ হুজুর ফের এই খবরটা পাঠিয়ে দিয়েছেন ফৌজদার সাহেবের মাকানে। ফৌজদার সোলাইমান খান সাহেব আবার শরীফ রেজার তালাশে এই প্রহর খানেক আগে ভুলুয়ার সদরে এসে পৌঁছেছেন। লখনৌতির এই স্বাধীনতার খবর নিয়ে শরীফ রেজা এতক্ষণ ফৌজদার সাহেব ইনসান আলীর সাথে আলাপরত ছিলেন। লখনৌতির এই স্বাধীনতা ভীষণভাবে ভাবিয়ে তুলেছে তাদের। বাঙ্গালা মুলুকে একজন স্বাধীন সুলতানের আবির্ভাব ঘটুক, এই ছিল তাদের সকলের দীর্ঘদিনের আকিঞ্চন। কিন্তু একাধিক স্বাধীন সুলতানের একসাথে আবির্ভাব তাদের কল্পনাতেও আসেনি। এখন বাস্তবে তা আশায় তারা ফাঁপড়ে পড়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, এখন তাদের কর্তব্য কি? একজন স্বাধীন সুলতান প্রয়োজন তাদের, তা ফখরুদ্দিন মোবারক শাহী হন আর আলাউদ্দিন আলী শাহী হন। একজন স্বাধীন সুলতানের মাধ্যমে এ মুলুকে দিন ইসলামকে আর মুসলমান জাতিকে হেফাজত করাই লক্ষ্য তাদের, কোনো নির্দিষ্ট লোককে সুলতান করা নয়। তারা ভেবে দেখলেন, এই দুই সুলতানের একজনকে সরে যেতে হবেই বা সরিয়ে দিতে হবেই, নইলে খণ্ডশক্তি হয়ে একদিকে যেমন তারা কেউই দিল্লির হামলা রোধ করতে পারবেন না, অন্যদিকে তেমনি পরস্পর অহরহ আত্মঘাতী কলহে লিপ্ত হয়ে এরা স্বজাতির শক্তিকে শুধু ধ্বংস করবেন আর ভিন জাতির পথ করে দেবেন। এখন এই সরে যাওয়া বা সরিয়ে দেওয়ার প্রশ্নে আলী শাহী একমাত্র ব্যক্তি যার কথা একান্ত সঙ্গত ও নিরঙ্কুশভাবে আসে। ফখরুদ্দিন মোবারক শাহের কথা কোশ্চিন কালেও আসেন না। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ দিন ও কওমের খেদমতে নিবেদিত ব্যক্তি এবং তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আলী শাহী এখানে একমাত্র আগাছা। মওকা পেয়ে গজে উঠেছে অলক্ষ্যে। দিন কওমের খেদমতের বিন্দুমাত্র প্রতিজ্ঞা বা দরদ নিয়ে তিনি আসেননি। অতএব সরে যেতে হবে তাকেই এবং তাকে সরিয়ে দিতেই হবে। আপোষে তিনি যাবেন না। আর কেউ না জানলেও অন্তত শরীফ রেজা বিশেষভাবে জানেন, মন মানসিকতায় আলী শাহ একজন নিম্ন স্তরের ব্যক্তি। এই ধরনের আলোচনার মধ্যে শরীফ রেজারা সবাই যখন মগ্ন, ঠিক সেই সময় সোনারগাঁয়ের এক বার্তাবাহক এসে তাদের ব্যস্ত কণ্ঠে জানালো, বান্দা মুখলিস নিহত এবং সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ তাদের ইন্তেজারে মজবুর হয়ে আছেন। অন্যথায় প্রশ্ন কিছুই ছিল না। আলোচনা ক্ষান্ত করে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন তারা। সাব্যস্ত হল, ইনসান আলী সাহেব ওই আগের মতো ভুলুয়ার সদর মফস্বল আগলে নিয়ে থাকবেন। ফৌজদার সাহেব এখান থেকে ফিরে মাকানে যাবেন এবং সেখান থেকে রওনা হবেন সোনারগাঁয়ে। শরীফ রেজা রওনা হবেন এখান থেকে এবং এখনই। সিদ্ধান্ত মোতাবেক শরীফ রেজা ও ফৌজদার সাহেব উভয় বেরিয়ে পড়লেন উভয় দিকে। শরীফ রেজা একদিন আগে সোনারগাঁয়ে পৌঁছলেন। ফৌজদার সাহেব পৌঁছলেন তার 15 দিন। ফৌজদার সাহেব পৌঁছলেন তার পরের দিন। উভয়ে এসে হাজির হলেন
উভয়ে এসে হাজির হলে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ তাদের নিয়ে তখনই এক বৈঠকে মিলিত হলেন। সেখানে হাজির রইলেন সালার জাফর আলী খান সহকারে অন্যান্য আরও কয়েকজন সামরিক কর্মকর্তা। বান্দা মুখলিসের মৃত্যুতে সুলতান বড়ই পেরেশান ছিলেন। প্রথমে তিনি তার শোক প্রকাশ করলেন। বান্দা মুখলিসের অকাল মৃত্যুর জন্যে তিনি নিজেও খানিকটা দায়ী এবং ঝোঁকের মাথায় বান্দা মুখলিসকে একা পাঠানো ঠিক হয়নি, তার এই মর্মে সুলতান অকপটে স্বীকার করলেন। অতঃপর পরবর্তী কার্যক্রমের কথা উঠতেই শরীফ রেজা উঠে দাঁড়িয়ে সম্ভ্রমে বললেন, আমরা এর বদলা নিতে চাই জনাব, বান্দা মুখলিসের রক্তের বদলা নিতে চাই, এটাকে এমনি এমনি যেতে দেয়া চলে না। চিন্তান্বিত কণ্ঠে সুলতান মোবারক শাহ বললেন, হ্যাঁ বদলা? শরীফ রেজা আরও অধিক জোর দিয়ে বললেন, শুধু বদলাই নয় জনাব, তার মতো একটা আপদের আশু ফয়সালা করতে চাই। আলী শাহ আর বরদাস্ত করা যায় না। কথা ধরলেন ফৌজদার সোলাইমান সাহেব, বললেন, ওই আলী শাহ মানে আলী মোবারকের এ হটকারিতা মেনে নেয়ার মতো নয় জনাব। বাঙ্গালা মুলুকে একজন অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে একটা স্বাধীন সালতানাত কায়েম করার প্রয়াস পাচ্ছেন দেখেও তাকে সাহায্য করার বদলে বা তার সাথে সামিল হওয়ার কোশেশ না করে নিজে একটা স্বাধীন সালতানাত ফেতে বসার অর্থই হল বাঙ্গালা মুলুকের স্বাধীনতা বানচাল করা এবং স্বাধীনতার সাথে বেইমানি করা। এ অপরাধ অমার্জনীয়। এটা শুধু জনাবের সাথে দুশ্মনী করা নয়, এ মুলুকে দিন ও কওমের নিরাপত্তার সাথে দুশ্মনী করা। এর জবাবে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ ধীর কণ্ঠে বললেন, কথা আপনার কায়েমি, জোরদার যুক্তি আছে পেছনে, কিন্তু ঝোঁকের মাথায় বা উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে এখন আর আমি কিছুই করতে চাই না। এ অপরাধ অমার্জনীয়। এটা শুধু জনাবের সাথে দুশ্মনী করা নয়, এ মুলুকে দিন ও কওমের নিরাপত্তার সাথে দুশ্মনী করা। এর জবাবে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ ধীর কণ্ঠে বললেন, কথা আপনার কায়েমি, জোরদার যুক্তি আছে পেছনে, কিন্তু ঝোঁকের মাথায় বা উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে এখন আর আমি কিছুই করতে চাই না। থমকে গেলেন ফৌজদার সাহেব, বললেন, জনাব। ধীর অথচ শক্ত কণ্ঠে সুলতান মোবারক শাহ বললেন, করা যখন যেটা খুবই যুক্তযুক্ত আর যখন করার সেটা সময়, আমি তখনই সেটা করতে চাই, আগে নয়। শরীফ রেজা ফের বিনয়ের সাথে বললেন, লখনৌতি দখল করে আলী শাহর ওই ঔদ্ধত্যের জবাব দেয়াটা কি তাহলে জনাব যুক্তিযুক্ত মনে করছেন না? সুলতান বললেন, করছি, তবে সে সময় এখনো আসেনি। সময় এখনো আসেনি? না, সেজন্য সময়টা এখনো পরিপক্ক হয়নি। যে কাজের জন্য সময় এখন অত্যন্ত অনুকূলে আর যে জন্য তোমাদের আমি ডেকেছি সেটাই বলছি, শোনো। জনাব, অচিরেই আমি এ সোনারগাঁয়ের পূব অঞ্চলে আর চাটিগাঁয়ে অভিযান চালাতে চাই। চাটিগাঁয়ে? হ্যাঁ, চাটিগাঁয়ে। এই যে জাফর আলী উপস্থিত, সে কয়দিন আগে চাটিকা থেকে ফিরে এসেছে। সেখানে আউলিয়া কদর খান গাজী সাহেব জঙ্গি সুফি সাধকের একত্র করে আমার অভিযানের পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই নাকি? চাটিগাই বাঙালি মুলুকে ইসলাম অনুপ্রবেশের আদি ও প্রধান দরওয়াজা। শরণাতীত কাল থেকে ওই চাটিগায় এসে ইসলামের অসংখ্য খাদেম ও সুফি সাধকবৃন্দ এ মুলুকে ইসলাম প্রতিষ্ঠায় প্রাণপাত করে আসছেন। বিধর্মীদের অত্যাচারের সেই আমল থেকে অসংখ্য অলি আউলিয়া জর্জরিত হয়েছেন এবং আজও হচ্ছেন। দিন ইসলামের খেদমতের এত বড় একটা ঘাঁটি আজও বিধর্মীদের দখলে, আর সেজন্য আজও সেখানে ইসলামের আসন মজবুত করা সম্ভবপর হয়নি। সুফি সাধক আউলিয়াদের জানমালের নিরাপত্তা আজও সুনিশ্চিত করা যায়নি। এতদিন তারা এককভাবে লড়েছেন, আজ তারা আমার পতাকা তলে এসে আমার সাহায্য নিয়ে লড়তে চান। অন্য কথায়, চাটিগাঁয়ে মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত করতে তারাই আমাকে সাহায্য করতে চান। তারা সবাই তৈয়ার। এই মুহূর্তে এই তৈরি ময়দান ফেলে অন্যদিকে নজর দেওয়ার ফুরসত আমার নেই। এরপর জাফর আলী খান চাটিগা অর্থাৎ চট্টগ্রামের সার্বিক অবস্থা বর্ণনা করার পর শরীফ রেজাকে বললেন, আপনি যে পয়গামটা পৌঁছে দিয়েছেন সেখানে যে আশ্বাস নিয়ে এসেছেন তাদের পক্ষ থেকে, এখন তারা তাদের সে মদদ দিতে একান্ত আগ্রহী। সেটা এখন উপেক্ষা করবেন কি করে? এছাড়াও সামগ্রিকভাবে যে হাওয়া এখন বইছে ওদিকে, তাতে চাটিগা সহ এই সোনারগাঁয়ের গোটা পূব অঞ্চল জয় করাটা এই মুহূর্তে খুবই সহজসাধ্য ব্যাপার। এই সুযোগ আর সময়টা আমরা অবহেলা করতে পারি না। জাফর আলীর সুরের সাথে সুর মিলিয়ে সুলতান মোবারক শাহ
হাসি মুখে বললেন, বলো, পারি আমরা? জবাবে শরীফ রেজাও স্মিত হাস্যে বললেন, আমি তৈয়ার। খুশি হয়ে সুলতান বললেন, সাব্বাস। অতপর ফৌজদার সাহেবকে লক্ষ্য করে সুলতান মোবারক শাহ ফের বললেন, এই বৃদ্ধ বয়সে মুরব্বী আমাদের যে বাহাদুরি দেখিয়েছেন তা অন্য কেউ না বুঝলেও কারা প্রদেশের শাসক ফিরোজ খান হাড়ে হাড়ে বুঝে গেছেন। এবার আমি মুরব্বীটাকে একটা তকলিফ দিতে চাইনি, তার এজাজতটা খুবই আমার কাম্য। এর জবাবে ফৌজদার সাহেবও সহাস্য বদনে বললেন, আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করুন। বৈঠক সমাপ্ত হলে শরীফ রেজা জাফর আলীকে ফাঁকে ডেকে বললেন, ভাই সাহেব, এই যে এক ধারছে ময়দান থেকে আরেক ময়দানে ছুটছেন, আমার বহিনটার কথা ভুলে গেলেন বিলকুল? জাফর আলী ঈষৎ হেসে বললেন, কেন কেন ভুলে যাব কেন? নইলে যে শাদিটা তখনই হওয়ার কথা, সেই শাদিটাই এতদিনও ঝুলে রইল। এখন আবার আর এক বাজনা শুরু করলেন। শাদির বাজনা বাজবে কবে? রসিকতার ছলে জাফর আলী চটপট জবাব দিলেন, ফুল ফোটেনি, ফুল ফোটেনি। ফুল ফোটেনি? কিসের ফুল? আমার শাদির ফুল। শাদির কুসুমটা আমার বারবারই ফুটবো ফুটবো করে তখনই ফের বুঝে যায়, পুরোপুরি একবারও ফুটছে না। মানে মানে ওই সময়, ওই যে শুনলেন না, করার যখন যেটা সময় তখনই সেটা করতে হয়, তার আগেও নয় পরেও নয়। দেখতেই তো পাচ্ছেন একটার পর একটা অন্য কাজের সময়গুলো কেমন তাগড়া হয়ে সামনে আসছে। এদের ভিড় ঠেলে ওই বেটা শাদির সময় সামনে এগোতেই পারছে না। অমনি অমনি না পারে, একটা ধাক্কা দিলেই তো পারে, আর তাতে করে এক ফাঁকে ঝুটমুট সেরে ফেলা যায় কাজটা। না ভাই সাহেব, তা করা ঠিক হবে না। কীরকম? স্বাধীন অনুষ্ঠান শেষ করে যুদ্ধে গিয়ে শহীদ হওয়ার ঝুঁকিটা আমি নিতে পারি না। তাহলে স্বাধীর ব্যাপারটা নিয়ে এখন ভাই সাহেব কি ভাবছেন? জবাব দিতে জাফর আলী হাসি মুখে বললেন, ইন্নাল্লাহা মা সাবিরিন। সবুর করা নিঃসন্দেহে মহৎ কাজ, এটা আল্লাহ তাআলা পক্ষে থাকেন। কিন্তু এই মহৎ কাজটি জাফর আলীকে করতে হলো লম্বা সময় ধরে। অনেক পরামর্শ আর চিন্তা ভাবনা করে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ যে অভিযানে বেরোলেন তা অল্পেতে শেষ হল না, সময় নিল অনেক দিন। অভিযানটিও ফালতু অভিযান ছিল না। এর লক্ষ্য ছিল সুদূর প্রসারী, প্রস্তুতিও শক্ত প্রস্তুতি ছিল। বান্দা মুখলিসের ওই দৃষ্টান্তের পর আর কমজোর কোনো বাহিনী নিয়ে যুদ্ধযাত্রার শখ সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর ছিল না। তিনি বেরোলেন শক্ত হয়ে, শক্ত শক্ত সেনাপতি আর দবেজ দবেজ সৈন্য বাহিনী সঙ্গে নিয়ে। সাজ সাজ রবে অনেক দিন সোনারগাঁ মুখরিত রাখার পর হাতি ঘোড়া লোক লস্করে সুসজ্জিত হয়ে সুলতান মোবারক শাহ রাজ্য জয়ে বেরোলেন। নিজ নিজ বাহিনী নিয়ে শরীফ রেজা জাফর আলী আগে আগে রওনা হলেন। ফৌজদার সোলাইমান খান সহ হাতির পিঠে রওনা হলেন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। পেছনে রইল অন্যান্য সেনাপতিদের বাহিনী, সবার পেছনে আনুষঙ্গিক লোক লস্কর, পাইক, পেয়াদা। দুরন্ত উদ্যম নিয়ে সশনে এগিয়ে চললেন সুলতান। কিয়দ্দূর এগুতেই জঙ্গি আউলিয়া কদল খান গাজীর নেতৃত্বে সুফি দরবেশ ওমর মুমিনের বিরাট এক জঙ্গি দল এসে সুলতানের বাহিনীর সাথে সামিল হল। এর ফলে সুলতানের পেছনে যে শক্তি পয়দা হল তা এক কথায় দুর্জেয়। শুরু হল বিজয়। সোনারগাঁয়ের পূব উত্তর পূব দক্ষিণে বাঙ্গালা মুলুকের বিস্তৃত ওই তামাম এলাকাটি তখনও মুসলিম রাজ্যের বহির্ভূত ছিল। ভিন্নধর্মী ছোট বড় অনেকগুলো সামন্ত ও স্বাধীন রাজারা রাজত্ব করতেন এখানে। বিশেষ করে কামরূপ অহম রাজাদের মদতপুষ্ট সামন্ত বা করদ রাজারা দোর্দণ্ড প্রতাপে শাসন করতেন এই অঞ্চল। সুফি দরবেশদের তৎপরতায় হেতাহতা ছিটে ফোটা দিনের আলো পড়লেও সার্বিকভাবে দিনের আলো এ অঞ্চলে তখনও প্রবেশ করতে পারেনি। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ তার ওই দুর্জেয় বাহিনী নিয়ে এই দিকেই প্রথমে নজর দিলেন। তিনি একটার পর একটা রাজ্য জয় করতে লাগলেন এবং বিজিত অঞ্চলে বিজয় নিশান সহকারে দিনের নিশান উড়িয়ে চললেন। এভাবে দীর্ঘ দিনের বিরামহীন লড়াইয়ের মাধ্যমে ওই বিশাল এলাকার প্রায় তামামটাই তিনি মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত করলেন এবং অতপর এসে হানা দিলেন চাটিকায়। পূর্ববর্তী অনেক স্থানে অনেক শক্ত লড়াই সংঘটিত হলেও আসল লড়াই শুরু হলো এই চাটিগায় এসে। মুসলিম বিজয় রোধ করার আখেরি প্রয়াস হিসাবে চাটিগা ও তার পার্শ্ববর্তী তামাম এলাকার অমুসলমান শক্তি একত্রিত হয়ে রুখে দাঁড়ালো মুসলিম বাহিনীর বিরুদ্ধে। শুরু হলো প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী লড়াই।
সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর পক্ষে এই লড়াইয়ে নেতৃত্ব দিলেন জঙ্গি সাধক কদল খান গাজী। সুলতান মোবারক শাহর সেনাপতি হিসাবে সাধক কদল খান গাজী এ লড়াইয়ে যে বীরত্ব প্রদর্শন করলেন তা অতুলনীয়। যদিও শরীফ রেজা, জাফর আলী বা অন্যান্য সকলেরই বীরত্ব ছিল সবিশেষ উল্লেখযোগ্য, তবু আউলিয়া কদল খান গাজী তার জঙ্গি দল নিয়ে গাজী বা শহীদ হওয়ার দুরন্ত নেশায় এ লড়াইয়ে যেভাবে সবাই উন্মাদ হয়ে উঠেছিলেন তার নজির অতি দুর্লভ। ফলাফল সুসমময়। সকলের সমবেত বীরত্বের মুখে চুরমার হয়ে ভেঙে পড়ল প্রতিপক্ষের বুদ্ধ। ধুলির সাথে মিশে গেল প্রতিপক্ষের অস্তিত্ব। এর ফলে চাটিগা তামামটাই মুসলমানদের অধিকারে চলে এলো এবং সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের রাজ্যভুক্ত হল। জয়লাভের সাথে সাথেই চাটিগাঁয়ের মাটিতে দ্বীন ইসলামের পতাকাসহ বিজয় পতাকা উড়িয়ে বিজয়েরা বিপুল উল্লাসে আওয়াজ দিল, আল্লাহু আকবার। শেষ হল যুদ্ধ। চাটিগা জয় করে সোনারগাঁয়ে সগৌরবে ফিরে এলেন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। দীর্ঘ বিরতির পর আবার তিনি রাজধানীতে ফিরে এসে শাসন কার্যে মন দিলেন। বিজিত এ বিশাল ভূখণ্ডে আধিপত্য ও শাসন ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে রণের আঞ্জাম তামামি গুটিয়ে নিলেন মোবারক শাহ। ফৌজদার সাহেব ও শরীফ রেজার ইচ্ছে তাকিদ সত্ত্বেও লখনৌতি ও সাতগাঁয়ের ব্যাপারে এই মুহূর্তে তিনি আদৌ কোনো আগ্রহ প্রকাশ করলেন না বা ভবিষ্যতের কোনো ইরাদা, ইচ্ছার ইঙ্গিত, আভাসও দিলেন না। ফলে কিছুটা ক্ষুণ্ণ দিলেই ফৌজদার সাহেব তার মাকানে ফিরে গেলেন। সুলতানের সবিশেষ অনুরোধে সামরিক কিছু বিধি ব্যবস্থার কাজে শরীফ রেজা আটকে গেলেন কয়েকদিনের জন্যে। সবুর করার ফল এবার সত্যি সত্যিই ফুলল। যুদ্ধ থেকে ফিরে আসার অল্পকাল পরেই সুলতান মোবারক শাহ যুদ্ধের বাজনার পরিবর্তে স্বাদের বাজনা শুরু করলেন। এ বাজনা বাজানোর ইচ্ছা অনেক আগেই তার ছিল। প্রতিকূল পরিস্থিতির কারণে সেই ইচ্ছা তিনি বাতিল করতে বাধ্য হন। অনেক বয়স হয়েছে ফরিদা বানুর, বয়স হয়েছে জাফর আলীরও। আর অপেক্ষা করা আদৌ সমীচীন নয় বোধে তিনি জাফর আলীর ও ফরিদা বানুর স্বাদের আঞ্জাম শুরু করলেন। এখন তার অনেকটা অবসর। এখন তিনি নিরাপদ ও চিন্তামুক্ত। তা বেশ ধুমধাম ও আমোদ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ স্বাদের আয়োজন করলেন তিনি। দাওয়াত করলেন নিকটবর্তী সবাইকে। দাওয়াত পাঠালেন দূরবর্তী আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কাছে। হাতের কাজ শেষ করে শরীফ রেজাও ভুলুয়ায় অবাস যাবেন এমন কথাই ছিল, কিন্তু আবার তিনি আটকে গেলেন। আটকে দিলেন সুলতান এবং তার চেয়েও শতগুণে শক্ত করে আটকে দিলেন দুলাহ দুলহিন উভয়েই। দাবি ও আবদারের প্রাকার নিয়ে সলজ্জ হাসি মুখে উভয়ে ফরমান জারি করলেন তাদের বিয়েতে তিনি থাকবেন না। তা কি কখনো হয়? কিন্তু যা হয় না তাই হলো। বিয়ের দিন নিকটে আসতে শরীফ রেজাকে সোনারগাঁ ত্যাগ করতে হলো। সাতগাঁয়ের দরবেশ শায়ক শফি হুজুর অসুস্থ। জরুরি বার্তা নিয়ে সাতগাঁ থেকে শায়ক হুজুরের এক মুরিদ হন্তদন্তভাবে সোনারগাঁ এসে হাজির হলেন। এসে তিনি শরীফ রেজাকে জানালেন শায়ক হুজুর ভয়ানক অসুস্থ এবং অবস্থা তার খুবই সংকটাপন্ন। অসুস্থ শায়ক হুজুর একান্ত আগ্রহ ভরে শরীফ রেজার এন্তেজারে আছেন। যথাসত্বর সম্ভব শরীফ রেজা ছুটে আসুক সাতগাঁয়ে, এই তার আন্তরিক ও অন্তিম ইচ্ছা। খোদ শায়ক হুজুর গুরুতর অসুস্থ এবং তিনি শরীফ রেজার ইন্তেজারে আছেন। শরীফ রেজার কাছে এর চেয়ে বড় কথা এ দুনিয়ায় কিছুই আর ছিল না। খবর শুনে শরীফ রেজা অস্থির হয়ে উঠলেন। না জানি তার কি অবস্থা এখন। নিজেই যখন ডেকে পাঠিয়েছেন তাকে, তখন নিশ্চয় অবস্থা তার কল্পনাতীতভাবে জটিল। শিউরে উঠলেন শরীফ রেজা। হুজুরের সাথে সাক্ষাৎ তার হয় কিনা শেষ পর্যন্ত এই ভেবে শরীফ রেজা দেওয়ানা হয়ে গেলেন। সুলতান ও দুলাহ দুলহিনের কাছে খবরটা পাঠিয়ে সাতগাঁয়ে রওনা হওয়ার উদ্দেশ্যে তিনি ব্যস্ত সমস্তভাবে তৈয়ার হতে লাগলেন। খবর পেয়ে ছুটে এলেন সুলতান। সাদির দিন তক শরীফ রেজাকে আটকে রাখার ইরাদা নিয়ে এসেও পরিস্থিতির গুরুত্ব অনুভব করে তিনি খামোশ হয়ে ফিরে গেলেন। শায়ক হুজুরের ইচ্ছার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার কোশিশ করে গুনাহগার হতে গেলেন না। আফসোসের তুফান তুলে পরক্ষণে ছুটে এলেন দুলাহ দুলহিন। কান্নার বেগ চাপতে চাপতে ফরিদা বানু বললেন, সে কি কথা ভাইজান, আপনি নাকি চলে যাচ্ছেন? রুদ্ধকণ্ঠে জাফর আলী বললেন, শেষ পর্যন্ত শাদিটা আমার এভাবে নিরানন্দ করে দেবেন ভাই সাহেব? যত সহজে সুলতান এই পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করলেন, এরা দুজন তত সহজে করলেন না। এদের শান্ত করতে পর্যদস্ত দিল নিয়ে শরীফ রেজাকে অনেকখানি তকলিফ পেতে হল। শায়ক হুজুরের আহ্বান, তাতে আবার শায়ক হুজুরের ভয়ানক অসুস্থ। অনেক টানাটানি করলেও এর গুরুত্ব শেষ পর্যন্ত এরা দুজনও বুঝলেন। তাই
চোখের পানি মুছে ফরিদা বানু বললেন, যেতে আপনাকে হবেই তা বুঝতে পারছি, কিন্তু একটা আফসোস, নিরানন্দময় হলেও আমাদের যা হোক গতি একটা হয়েই যাচ্ছে আল্লাহর রহমে। কিন্তু আপনি যে অসহায়, সে অসহায়ই রয়ে গেলেন। এ নিয়ে আপনার সাথে বসার আর কোনো ফুরসতি পেলাম না সেই থেকে। জাফর আলীও খেয়ে ধরে বললেন, ঠিক ঠিক, আপনার ব্যাপারে আর আমাদের বসাই হলো না। তারপর কনকলতাই তো এ দুনিয়ার একমাত্র আওরাত নন, খোঁজ করলে তেমন আওরাত আরও পাওয়া যাবে। এদিকে আজাদি হাসিলের ব্যাপার নিয়ে যে বাধাটা ছিল আপনার সামনে, নিশ্চয় এখন সেটা অনেকখানি শিথিল হয়ে এসেছে। অতএব শরীফ রেজা সবিশেষ আপত্তি তুলে বললেন, থাক ভাই সাহেব, ওসব কথা থাক। ফরিদা বানু ব্যথিত কণ্ঠে বললেন, দুঃখ আমার এখানেই ভাইজান। কনকলতাকে আপনি যে গভীরভাবে ভালোবাসেন সেটা আর গোপন কোনো কথা নয়। আর তাই আমার ভয়, কনকলতা বহিনের ওই আঘাতটা বড় শক্ত হয়ে লেগে থাকবে আপনার বুকে। তার স্মৃতির কারণেই আপনি আর অন্য কাউকে আপন করে সংসারী হতে পারবেন না, জিন্দেগিটা বরবাদ করে ফেলবেন। শরীফ রেজা অধৈর্য কণ্ঠে বললেন, আমার বড় বিলম্ব হয়ে যাচ্ছে বহিন, ও সব কথা তো এখন থাক। আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ আবার দেন আমাকে আপনাদের সাথে সাক্ষাৎ করার, তখন আমি এ নিয়ে আপনাদের সাথে বসব। জিন্দেগিতে আমার আরও কিছু কথা আছে ওই কনকলতা ছাড়াও। আমি এখন আসি বহিন, আপনিও আমাকে খুশি মনে এজাজত দিন ভাই সাহেব, আমি জলদি জলদি রওনা হই। অগত্যা জাফর আলী ফরিদা বানু ক্ষীণ কণ্ঠে বললেন, আল্লাহ হাফেজ। সোনারগাঁ থেকে বেরিয়ে শরীফ রেজা আগে সোজা ভুলুয়ায় চলে এলেন। খবরটা তিনি ইনসান আলীকে দেবেন এবং ইনসান আলীর মারফতি খবরটা ফৌজদার সাহেবকে পাঠাবেন, এই ছিল তার ইরাদা। ভুলুয়ার সদরে এসে ঘটনাচক্রে শরীফ রেজা ফৌজদার সাহেবের সাক্ষাৎ পেয়ে গেলেন। কিন্তু ফৌজদার সাহেবের চেহারা দেখে ওই অবস্থার মধ্যেই শরীফ রেজা চমকে গেলেন। ইতোমধ্যে অনেকখানি ভেঙে গেছে শরীর তার, চোখ মুখের চেহারা কেমন বিবর্ণ হয়ে গেছে। কিন্তু এ নিয়ে অধিক চিন্তার অবকাশ তার ছিল না। ফৌজদার সাহেবকে দেখেই তিনি শায়খ হুজুরের অবস্থার কথা তার কাছে শশব্যস্তে বর্ণনা করে গেলেন। তামাম বিবরণ দিয়ে তিনি ধরা গলায় বললেন, গিয়ে যে কি দেখব তা আল্লাহ তাআলাই জানেন। খবর শুনে ফৌজদার সাহেবও থ মেরে গেলেন। খানিক পরে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে তিনি ভারী কণ্ঠে বললেন, আমিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। জরুরি এক কাজে অত্যন্ত তকলিফ করে কোনো মতে সদর পর্যন্ত পৌঁছেছি। দূরের পাল্লা ধরার মতো আপাতত কোনো তাকত আমার নেই, নইলে আমিও তোমার সাথে ওই সাতগাঁয়ে ছুটতাম। একটু থেমে পুনরায় তিনি আফসোস করে বললেন, কে জানে হুজুরের সাথে শেষ সাক্ষাতের কিসমত আমার এই সাথেই শেষ হয়ে গেল কিনা। শরীফ রেজা চমকে উঠে বললেন, জনাব, তুমি সেখানে পৌঁছে সঙ্গে সঙ্গে তার অবস্থার সঠিক খবর মাকানে আমার পাঠিয়ে দিও। আমি কিন্তু অধীর আগ্রহে পথ চেয়ে থাকব। জি জনাব, আমি অবশ্যই তা পাঠাব। তার আগে সাক্ষাৎ করার কিসমত যদি আমার থাকে, পরে আমি চেষ্টা করব সাক্ষাৎ করার। আর যদি এই সাথেই। ফৌজদার সাহেবের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। তিনি আর বলতে পারলেন না। তার মনের কথা বুঝতে পেরে একেবারেই ভেঙে পড়লেন শরীফ রেজা। সঙ্গে সঙ্গে শরীফ রেজা আকুল কণ্ঠে বললেন, আমি এতিম হয়ে যাব জনাব। আব্বা আম্মা নেই, হুজুরের যদি কোনো কিছু ঘটে যায় হঠাৎ করে, আমি একদম এতিম হয়ে যাব। কাছে গিয়ে দাঁড়াবার মতো এই দুনিয়ায় আর কেউ আমার থাকবে না। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন শরীফ রেজা। ফৌজদার সাহেব এ অবস্থায় বিহ্বল হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে শরীফ রেজার কাঁধের উপর আস্তে করে হাত রাখলেন। তারপর কম্পিত অথচ স্পষ্ট কণ্ঠে বললেন, না উম্মিদ হতে নেই বাপজান, একদিন কেউই আমরা এই দুনিয়ায় থাকব না। আল্লাহ না করুন শায়খ হুজুরের যদি মন্দই কিছু ঘটে যায়, তুমি আমার মকানে চলে আসবে। কে বললে এ দুনিয়ায় কেউ নেই তোমার? সেখানে আমি থাকব, কনকলতা থাকবে, আমার মাকানের সবাই সেখানে থাকবে। আমরা তোমার কেউ পর নই। শরীফ রেজা আপ্লুত কণ্ঠে বললেন, জনাব, আমার কোনো সন্তানাদি নেই তো? তুমি তো আমার সন্তান বাপ। আমার বিষয় সম্পত্তির মালিক তো স্রেফ তুমি আর কনকলতা। তোমাদেরকেই তো তামাম কিছু দিয়ে যাব আমি বাপজান। আমি অভাবে আমার মাকানে তুমি আর কনকলতাই তো থাকবে। উচ্ছ্বসিত কণ্ঠে শরীফ রেজা বলে উঠলেন, বাপজান। অতপর ফৌজদার সাহেবের বুকের মধ্যে মুখ লুকালেন শরীফ রেজা। তাকে আস্তে ধীরে করে শান্ত করে ফৌজদার সাহেব বললেন, সময় এখন অত্যন্ত মূল্যবান বাপজান, আর দেরি করা ঠিক হবে না। যেখানে যেতে বেরিয়েছ জলদি জলদি বেরিয়ে পড়ো সেদিকে। ইনসান আলী সাহেবের কাছে আগেই বিদায় নিয়েছিলেন। এবার ফৌজদার সাহেবের দোয়া নিয়ে শরীফ রেজা অশ্ব ছুটিয়ে দিলেন। ছল ছল নেত্রে শরীফ রেজার গতিপথে এক নজরে চেয়ে রইলেন
অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খান সাহেব। মাকানে ফেরার পরের দিনই ফৌজদার সাহেব এক পত্র পেলেন। পত্র লিখেছেন শায়খ শফিউদ্দিন হুজুর। পত্র এনেছেন হুজুরের মাকামের অন্য এক মুরিদ। পত্রের মূল অংশে শায়খ হুজুর লিখেছেন, অসুস্থ আমি ঠিকই এবং বেশ খানিকটা অসুস্থ, তবে শরীফ রেজার কাছে ইতোমধ্যেই যে খবর গেছে বিমারটা আমার তত মারাত্মক নয়। একটা অসুবিধার জন্য আমি এক স্বনির্বাচিত দাওয়াই খাই, লতাপাতার দাওয়াই। নিদ্রালু আবেশটায় এ দাওয়াইয়ের বড় দিক, তাই পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় আমি সেদিন গোটায় প্রায় অচেতন হয়ে থাকি। আমার এই দাওয়াই খাওয়ার ব্যাপারটা অন্যরা কেউ জানত না, ফলে তারা ভাবল এটা আমার বিমারেরই চরম পর্যায়, আমার শেষ সময় উপস্থিত। এর উপর আবার সেই দিনই সকালে শরীফ রেজাকে তাড়াতাড়ি আসার জন্য তাদের আমি খবর পাঠাতে বলি। এতেও তারা বুঝল আমার অন্তিম অবস্থা আঁচ করে আমি শরীফ রেজাকে তাড়াতাড়ি আসতে বলেছি। এতে করে সংবাদ নিয়ে এখান থেকে যে লোকটি আগে গেছে সে গিয়ে আপনাদের মাঝে কী অবস্থা সৃষ্টি করেছে তা আন্দাজ করতে পেরে আমার এই পত্র লেখা। হায়াত মৌতের মালিক আল্লাহ, মরতে আমি যে কোনো সময় পারি, তবে এখনই আমার মৌত ঘটবে এমনটি ভাবার পেছনেও কোনো যুক্তি নেই। শরীফ রেজাকে আমার অন্য কাজে প্রয়োজন, সে এখনও রওনা না হয়ে থাকলে তাকে পাঠিয়ে দেবেন। পত্রপাঠ অন্তে আরাম ও স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন ফৌজদার সোলাইমান খান সাহেব। আরও কিছুটা অবনতি ছাড়া তার শারীরিক অবস্থার কোনো উন্নতি এখনও ঘটেনি। সাদগা থেকে এ সময় খারাপ কিছু খবর বার্তা এলেও ঘরে বসে আফসোস করা ছাড়া তিনি সাদগা যেতে পারতেন না। বিরাট এই দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাওয়ার আনন্দে ফৌজদার সাহেবের মনে হল অসুখটা তার অর্ধেকটাই উপশম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবরটা তিনি ইনসান আলীকে পাঠিয়ে দিলেন। ও বেচারার মনের অবস্থাও তখন খারাপ। একদিন পরে হাজির হলেন ইনসান আলী সাহেব। এই খোঁজ খবরের ধন্যবাদ জ্ঞাপনেই নয়, তিনি এলেন দাওয়াতপত্র হাতে নিয়ে। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর তনয়া ফরিদা বানু বেগমের শাদির দাওয়াতপত্র। ভুলুয়ার প্রশাসকের পদ ইনসান আলী সাহেবের জন্য স্থায়ী হয়ে গেছে। সুলতান মোবারক শাহ তাকে ভুলুয়ার প্রশাসক বানিয়ে দিয়েছেন এবং ভুলুয়ার দাওয়াতগুলো সম্পাদন করার দায়িত্ব তার উপরই দিয়েছেন। বৈঠকখানার পাশেই ফৌজদার সাহেব গা এলিয়েছিলেন। ইনসান আলী এসে দাওয়াতপত্র হাতে দিতে আনন্দে নেচে উঠলেন ফৌজদার সাহেব। ধর্মড় করে উঠে বিছানার উপর বসেই তিনি বিপুল উল্লাসে বললেন, মাশাআল্লাহ, ফরিদা আম্মা শাদি, কি আনন্দ, কি আনন্দ। এ সময় পদ্মরানী কি এক কাজে ফৌজদার সাহেবের ঘরের পাশে এসেছিলেন। ইনসান আলীকে দেখেই এবং ফরিদা বানুর শাদির কথা কানে পড়তে এসে থমকে ওখানেই দাঁড়িয়ে গেল। ফৌজদার সাহেবের ওই আনন্দের প্রেক্ষিতে ইনসান আলী সাহেব বললেন, জি, ঝুটঝামেলার জন্য অনেকদিন অপেক্ষার পর এতদিনে সে মৌকাটা এসেছে। সুলতান খুব ধুমধাম করে মেয়ের শাদিটা দিচ্ছেন। ফৌজদার সাহেব বললেন, বেশ বেশ, জাফর আলী খুব সুন্দর ছেলে, দুটিতে মানাবে ভালো। জি হ্যাঁ, স্রেফ মানাবে না, সুখীও তারা হবেন, তাদের জিন্দেগিতে এই ধারণাটাই করা যায়। আসলে দুজনেই তো দুজনের জন্য কম অপেক্ষা করেননি। ঠিক ঠিক, এটাও একটা মস্ত বড় দিক। তারা জিন্দেগিতে সুখী হোক এই কামনাই করি। শাদির পর সুলতান বাহাদুর নাকি জাফর আলীকে চাটিগায় তামাম সত্ত্ব ছেড়ে দেবেন, মানে গোটা চাটিগায় ইনাম দিবেন সালার জামায় জাফর আলী খান সাহেবকে। ইনাম? জি, জামাইকে ইনাম। ফৌজদার সাহেব উল্লাস ভরে বললেন, মারহাবা মারহাবা। আহা, বেচারা শরীফ রেজা আনন্দে শরিক হতে পারল না। শরীফ রেজার সাথে দুর্ব্যবহার করার পর থেকে কনকলতা উদাসিনী। আহারে বিহারে কাজকর্মে তিনি এখন উৎসাহহীনা। মন চাইতো এদিক ওদিক ঘোরাফেরা করেন কিছু, না চাইতো ঘরের মধ্যে শুয়ে বসে কাটান, বাইরে বড় বেরোয়েন না। ফৌজদার সাহেব মাকানে থাকলে তার খেদমতে এ মাকানে এখনও তিনি আগের মতোই আসেন, কিন্তু আগের সেই প্রাণ চাঞ্চল্য, সেই প্রাণ প্রাচুর্য নেই। ফৌজদার সাহেব তা বুঝতে পারেন, কিন্তু কারণটা বুঝতে পারেন না। শরীফ রেজার প্রতি কনকলতার আগের সেই উৎসাহটা নেই দেখে ফৌজদার সাহেবও ভাবেন, কিন্তু কারণ খুঁজে পান না। ফলে তিনি তার ওই এক ধারণা নিয়েই বসে আছেন। কনকলতার অতীতের ওই অপ্রকাশ্য জিন্দেগির কোনো তার কোথাও ছিঁড়ে গেছে, এবং যা সে প্রকাশ করতে নারাজ, তার এই উদাসীনতা সেই কারণেই। কনকলতা এখন অনুতাপে পড়ছেন। ফরিদা বানুর উপর শরীফ রেজার যত আকর্ষণই থাক বা স্বাদই তাকে করুন, তিনি শরীফ রেজা তাকেও একদিন ভালোবেসেছেন অমনিভাবেই। আজ তাকে ভুলে গেলেও তার প্রতি শরীফ রেজার সেদিনে সেই মহাব্বত কৃত্রিম আদৌ ছিল না। দিলে তার কোনো গলদি নজরে পড়েনি কনকলতার। অথচ
সেই লোকটার উপর এতটা তিনি নির্মম হতে গেলেন কেন? এতটা আঘাত না করলে তো পারতেন তিনি। পুরুষ মানুষের একাধিক স্ত্রীও থাকে, ভালোবাসেন সবাইকে, আবার কখনো কখনো উপেক্ষাও করেন কাউকে কাউকে। এটা তো শরীফ রেজার একার ব্যাপার নয়, অনেক লোকেরই ব্যাপার। সুতরাং এজন্য শরীফ রেজার প্রতি তার ওই ইতর সুলভ আচরণ শোভন হয়নি মোটে। মাঝে মাঝে এসব কথা ভাবেন আর অনুতাপে দগ্ধ হন কনকলতা। ক্ষমা চাওয়ার কথাও ভাবতে তিনি পারেন না। যে তাকে ইনকার করে চলে গেছে তার কাছে তিনি আবার উপযাচক হয়ে ক্ষমা চাইতে যাবেন কি করে? এছাড়া শরীফ রেজারও আর এখন দেখা সাক্ষাৎ মেলে না। তিনি প্রায় ছেড়েই দিয়েছেন ফৌজদার সাহেবের মকান। কাছে কোলে পেলে হয়তো সময় সুযোগ মতো বলা যেত কিছু কিছু নরম কথা বলে ওই কসুরটা খানিক হালকা করা যেত। আনমনে কনকলতা বারান্দার নিচে পায়চারি করছিলেন। পড়িমড়ি করে ছুটে এলো পদ্মরানী। সে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দিদিমণি দিদিমণি, জব্বর খবর আছে। উদাসীনভাবে কনকলতা প্রশ্ন করলেন, কি হলো রে পদ্ম? বিয়ে দিদিমণি, ফরিদা আপার বিয়ে। কি বললি? ভুলুয়ার ওই সাহেব বড় হুজুরকে দাওয়াত দিতে এসেছেন। সুলতান হুজুরের মেয়ে ওই ফরিদা আপার বিয়ে। ঘটনাটা খেয়াল করে কনকলতার মেজাজ গেল বিগড়ে। তিনি তিক্ত কণ্ঠে বললেন, তো কি হয়েছে? এত ঘটা করে সে কথাটা আমাকে না শোনালে চলতো না? হ্যাঁ, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে তোর এত শখ? দিদিমণি, বিয়ে যে একদিন হবে সে তো আমি জানি। তোর ওই ছোট হুজুর মানে শরীফ রেজা সাহেব যে ফরিদা বানুকে বিয়ে করবেন, শেষ পর্যন্ত এটা তো কোনো নতুন খবর নয়। না মানে তুই কেবল বিশ্বাস করতে চাসনি, একটু আগেও তোর ধারণা ছিল তোর ওই ছোট হুজুর আর যাই করুন আমাকে একদম ফেলে দিতে পারবেন না। এখন হলো তো সে কথা। কনকলতার চোখ মুখ আধার হয়ে এলো। মনের করে এখনো যে ক্ষীণ আশা ছিল একটা, তার আধার সেটা। আসমানে ঘেরা এখন যে আশার একটা ক্ষুদ্র মিটমাট করে জ্বলছিল, এ খবরে তামাম কিছু দপ করে নিভে গেল। তিনি টলতে টলতে গিয়ে বারান্দার পাতা খাটের উপর থপ করে বসে পড়লেন। পদ্মরানীও ছুটে এলো পিছে পিছে। সে আস্তে আস্তে বলল, আহা দিদিমণি, আমার কথাটা তো ভালো করে শুনবেন আগে। একই রকম রুষ্ট কণ্ঠে কনকলতা বলল, কি শুনব? এর আর শোনার কি আছে? বিয়েটা তো ছোট হুজুরের সাথে নয়। মানে? ফরিদা আপার বিয়ে আমাদের ওই ছোট হুজুরের সাথে নয়, ওদেরই ওই সেনাপতি জাফর আলী সাহেবের সাথে হচ্ছে। চমকে উঠলেন কনকলতা, প্রশ্ন করলেন, কি বললি? জাফর আলী সাহেবের সাথে? আজ্ঞে হাঁ দিদিমণি, তোর ছোট হুজুরের সাথে নয়? আজ্ঞে না। সে কি? কনকলতার চোখে মুখে পুনরায় রক্ত ফিরে এলো। তার মনে হলো এতক্ষণে যেন বদ্ধ এই পৃথিবীতে হাওয়া বইতে শুরু করেছে, আর সে হাওয়ায় তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া সহজ হয়ে আসছে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসে তিনি পুনরায় প্রশ্ন করলেন, কেন? জাফর সাহেবের সাথে কেন? সে কথা তো আমি বলতে পারবো না দিদিমণি। শুধু শুনলাম বিয়েটা ওই জাফর আলী সাহেবের সাথেই হচ্ছে, আর ইনাম স্বরূপ ওই চাটিগা মুলুকটা গোটাই সুলতান জাফর আলী সাহেবকে দিচ্ছেন। ক্ষণিকের জন্য নীরব হলেন কনকলতা। দীর্ঘদিনের বিষণ্ণতার পর তৃপ্তির একটা হিল্লোল এসে তার দিলটা ছুঁয়ে ছুঁয়ে যেতে লাগল। তবু দীর্ঘদিনের আক্রোশের জেদ টেনে কনকলতা বললেন, ঠিক হয়েছে, যেমন আক্কেল তেমন এলেম পেয়েছে। সুলতানের জামাই হবার শখটা এবার মিটেছে তো? পদ্মরানী কনকলতার এই মন্তব্যে খুশি হতে পারল না। তাই সে সায় না দিয়ে বলল, কিন্তু এটা কি করে হলো দিদিমণি? এতটার পর ওই ফরিদা আপাই বা জাফর আলী সাহেবকে শাদী করতে গেলেন কি করে? কনকলতা চিন্তিত হলেন, বললেন, তাই তো, এতটা ঢলাঢলির পর ফরিদা বানু বেগমের মতো মেয়ের এই পরিবর্তন? ব্যাপার কি? অন্য কিছু তো ঘটে যায়নি এর মধ্যে? আমার কাছেও ব্যাপারটা কেমন লাগছে দিদিমণি। তার মতো একজন সহজ সরল মানুষকে ওই রকমভাবে কাছে টেনে নিয়ে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়াটা। ঝটকা মেরে উঠে দাঁড়ালেন কনকলতা। উঠতে উঠতে শক্ত কণ্ঠে বললেন, অন্যায়, অন্যায়, মস্ত বড় অন্যায়। চল তো দেখি এত বড় একটা অঘটন কেমন করে ঘটল। বড় বাপের কাছে গিয়ে শুনে দেখি তো ব্যাপারটা। কনকলতার দেহে যেন একটা নয়া তাকতের সঞ্চার হল। পদ্মরানীকে সঙ্গে নিয়ে ঝড়ের বেগে এসে তিনি ফৌজদার সাহেবের দরজার উপর দাঁড়ালেন। ঘরের মধ্যে তখনও ইনসান আলী সাহেবের সাথে ফৌজদার সাহেব আলাপরত ছিলেন। কোনো দিকেই নজর না দিয়ে কনকলতা সরাসরি ফৌজদার সাহেবকে প্রশ্ন করলেন, এটা কেমন কথা হলো বড় বাপ? আচানক এই প্রশ্নে ঘরের ভেতরের উভয়ে মুখ তুলে তাকালেন। ফৌজদার সাহেব সবিস্ময়ে বললেন, কোন কথা আম্মি?